আসসালামু আলাইকুম। আমি শাহিনুর সুজন, প্রভাষক পদার্থবিজ্ঞান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সামনে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আমাদের যে দ্বিতীয় পত্রের অধ্যায় 9, এই অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে ক্লাসটি নেওয়ার জন্য হাজির হয়েছি বা উপস্থিত হয়েছি। তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলবে। খুব গুরুত্বপূর্ণ ক্লাস আজকে, সম্ভবত অধ্যায় 9-এর পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই অধ্যায়ের আজকে সম্ভবত তৃতীয় ক্লাস। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি না, আমি কিছু ক্লু লিখে রেখেছি যেই পড়াগুলো আজকে আমরা পড়ব, মূলত যে জিনিসগুলো আজকে আমরা স্টাডি করব। তো এর আগে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের আমরা দেখেছি। কেমিস্ট্রিতে এই টপিকগুলো আমরা পেয়েছি বটে, তবে আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় এগুলো আসলে কেমন সেগুলো আমরা দেখে নেব একটু। চলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেহেতু সবাই জয়েন করে ফেলেছো লাইভ ক্লাসটিতে, আমি দেখছি অনেকেই জয়েন করেছো। আমি দু একজনের নাম যদি বলি, যেমন মোবারক জয়েন করেছো, তারপর বুশরা দেখছি, তারপর হাসনাত দেখছি, নীরব দেখছি, মুস্তাফিজুর রহমান ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না? হাসনাত দেখছি, নীরব দেখছি, মুস্তাফিজুর রহমান ওয়ালাইকুম আসসালাম। না, আমার শব্দ ঠিক আছে, আমি দেখছি। এটা বলেছ, একজন জানতে চেয়েছো সাউন্ড ক্লিয়ার না? না, সাউন্ড ক্লিয়ার দেখছি আমি। আচ্ছা ঠিক আছে, সবার জন্য শুভকামনা। অভয় বলেছিলে সাউন্ড প্রবলেম স্যার। না, সাউন্ড আমি দেখলাম ঠিক আছে। তারপরেও যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তোমরা সাউন্ড এবং আমার ভিডিও দেখতে পাচ্ছ কিনা এটা একটু নক করো। জি স্যার দেখতে পাচ্ছি, এটা জানাও, তবে আমি ক্লাসটা শুরু করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি ফারুক ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি দেখছি অ্যাঞ্জেল, মিম, লাবণ্য। আমার সাউন্ডটা ঠিক আছে কিনা? তুষার জাস্ট একটু নক করো, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস, তাহলে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আমি ক্লু পেয়েছি যে সব কিছু ঠিক আছে। লাইভ ক্লাস নিতে আসলে মূলত একদম একটু কনফার্ম হয়ে নিয়ে, কারণ এটা তো লাইভ, তো দেখা যাচ্ছে যে রেকর্ডেড ক্লাস হলেও ওটা এডিট করে ঠিক করা যায়, কিন্তু লাইভ ক্লাসে ভুল যাতে না হয় এই জন্য তোমাদের কাছ থেকে একটু আসলে সাপোর্ট, যে জানাও সব ঠিক আছে কিনা। ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে আজকের লেসন আমরা স্টার্ট করি। আমরা বেশ কিছু জিনিস শিখবো আজকে। শুরুতেই দেখো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? তো নিউক্লিয়াস নিয়ে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে। তোমরা নিশ্চয়ই রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপ পরীক্ষাটি তোমরা ক্লাসে পড়েছো। তো ওই পরীক্ষা থেকে তোমরা এতটুকু কনফার্ম, তোমরা সেখান থেকে জানতে পেরেছো যে পরমাণুর প্রায় সমস্ত ভর, প্রায় 99.97% ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে বা থাকে, এবং সেখানে সকল ধনাত্মক আধান আছে, এমনটা জানা হয়। তো এই যে রাদারফোর্ডের মডেল অনুসারে আমরা সেখানে জেনেছি, এই যে একটা বিন্দুতে যে কেন্দ্রীভূত আছে, এটাকে উনি নামকরণ করেছিলেন নিউক্লিয়াস। সেটাই হচ্ছে মূলত নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের সংকেত নিয়ে আজকে একটু আলোচনা করি। চলো, মানে নিউক্লিয়াসের সংকেতটা কি? তো নিউক্লিয়াসের সংকেত হচ্ছে, যেমন আমি যদি এরকম একটা প্রতীক, কোনো একটা মৌলের প্রতীককে জেড দ্বারা প্রকাশ করি, অথবা ফর এক্সাম্পল আমি এটাকে ওয়াই দ্বারা যদি প্রকাশ করি কোনো মৌলের প্রতীককে, এটার উপরে যদি আমি জেড দেই, এরকম করে এ দেই, এবং নিচে যদি জেড দেই, এখানে তোমার এই ওয়াই হচ্ছে মৌলের প্রতীক, মৌলের প্রতীক। আচ্ছা, এখানে এ হচ্ছে, তোমরা জানো, ভর সংখ্যা। এ হচ্ছে ভর সংখ্যা, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো আমরা এখন একটু জেনে নিব যে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এগুলো আসলে কি। তোমরা সবাই জেনে থাকবে খুব সম্ভবত, পারমাণবিক সংখ্যা আসলে প্রোটন সংখ্যাকেই বলা হয়, আর ভর সংখ্যা বলতে বোঝানো হয় প্রোটন প্লাস নিউট্রন সংখ্যাকে। তো প্রোটন এবং নিউট্রন সংখ্যা, এটাকে বলা হয় ভর সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। তো আমাদের কাছে কেউ যদি জানতে চায় যে নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, তবে তোমরা একটি জিনিস বলতে পারবে যে নিউট্রন সংখ্যা হচ্ছে n ইকুয়াল, এটা যেহেতু প্রোটন সংখ্যা, জেড যেহেতু প্রোটন সংখ্যা, এ যেহেতু প্রোটন এবং নিউট্রন সংখ্যা, তাহলে এ থেকে জেড বাদ দিলে প্রোটন সংখ্যাটাই, নিউট্রন সংখ্যাটাই থাকবে। তো এ থেকে জেড যদি বাদ দেই, তাহলে কিন্তু আলটিমেটলি নিউট্রন সংখ্যা থাকবে। তো এখন এই জিনিসটাকে বর্তমানে আবার এরকম করেও লেখা হয়, অনেক জায়গায় দেখেছি আমি, যেমন ওয়াই এন, মানে সবগুলো জিনিস একসাথে।
এখানে এ দ্বারা বোঝাচ্ছে ভর সংখ্যা, জেড দ্বারা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এন দ্বারা নিউট্রন সংখ্যা, এরকম করে কিন্তু এটাকে প্রকাশ করে। আমি অনেক জায়গায় এমনটা দেখেছি। এখন তোমরা কোনো এক্সাম্পল যদি দেখতে চাও, যেমন লাইক এরকম যদি কোনো এক্সাম্পল দেখতে চাও যে ইউরেনিয়াম তুমি দেখো 238 and 92, এক্ষেত্রে এক্সাম্পলটা 156, এই তিনটি ভ্যালু যদি আমি একসাথে লিখি, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা, এভাবে প্রকাশ করা যায়। তো নিউট্রন সংখ্যা বের করতে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করেছি, ভর সংখ্যা থেকে প্রোটন বা পারমাণবিক সংখ্যা বিয়োগ করেছি। যাই হোক, নিউক্লিয়াসের সংকেতগুলো এভাবেই প্রকাশ করা হয়। চলো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। নিউক্লিয়াসের ব্যাসার্ধ স্পেশালি জানতে চেয়েছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার জন্য একটা লজিক আছে, R=R0 ঘনমূল ভর সংখ্যা। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা, যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ তোমার নির্ভর করে কার উপর, ভর সংখ্যার উপর, ভর সংখ্যার উপর নির্ভর করে। এখানে R0 হচ্ছে কনস্ট্যান্ট, R0 হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াস ব্যাসার্ধ। তো এই R0 এর ভ্যালুটা কত, এই R0 এর ভ্যালুটা কিন্তু 1.2 × 10⁻1.2 ফেমটোমিটার থেকে 1.5 ফেমটোমিটার পর্যন্ত। এটা আবার কিসের সংকেত লিখলাম, এটাকে যদি ভেঙে লিখি তাহলে লিখতে হবে 1.2 × 10⁻15 মিটার থেকে 1.5 × 10⁻15 মিটার এর মধ্যেই মূলত এই R0 এর ভ্যালুটা থাকে। তো আমরা যে কোনো, যেমন ধরো ইউরেনিয়াম 238, এটার ব্যাসার্ধ যদি আমরা বের করতে চাই, তার মানে এই ভ্যালুটার নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত যদি আমরা বের করতে চাই, এর মধ্যে কোনো যদি মান আমরা বসাই, যেমন এখানে, তাহলে সমীকরণে আমরা এরকম করে বসাইতে পারবো। যেমন লক্ষ্য করো, ধরো আমি এই হাইড্রোজেন নিউক্লিয়াসের ব্যাসার্ধটাকে আমি 1.4 × 10⁻15 মিটার বসালাম, তাহলে ঘনমূল করতে হবে কাকে, ভর সংখ্যাকে। ভর সংখ্যা আমাদের কত দেওয়া আছে, ভ্যালুটা 238। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করবে, মোস্ট প্রবাবলি এটার আনসার চলে আসবে 8.67 × 10⁻15 মিটার। তো আমরা এরকম করে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে পারবো কোন মৌলের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি করে টপিক আসলে শেষ করছি। আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটা ধারণা নিলাম, আমরা নিউক্লিয়াসের সংকেত সম্পর্কে একটা ধারণা নিলাম, নিউক্লিয়াসের ব্যাসার্ধ সম্পর্কে একটা ধারণা নিলাম। এখন আমরা চলে যাব নিউক্লিয়ন কাকে বলে। বেশ কিছু জিনিস আমরা এখানে লিখেছি। নিউক্লিয়ন কাকে বলে? নিউক্লিয়ন বলতে আমি যদি তোমাদেরকে এরকম ভাবে বলি যে নিউক্লিয়াসে যে সকল কণা থাকে, নিউক্লিয়াসে যে সকল কণা থাকে তাকে নিউক্লিয়ন বলা হয়। তাহলে এটাকে আমি এভাবে এক্সপ্রেস করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, যে নিউক্লিয়াসকে আলফা কণা দ্বারা তুমি যদি আঘাত করো, তাহলে দেখবা এর ভেতর থেকে প্রোটন এবং নিউট্রন বের হয়ে আসছে। আমি কি বলেছি? নিউক্লিয়াসকে আলফা কণা দ্বারা তুমি যদি আঘাত করো, দেখবা এর ভেতর থেকে প্রোটন এবং নিউট্রন বের হয়ে আসছে। হ্যাঁ, তাই বলা হয় যে নিউক্লিয়াসের মধ্যে আসলে প্রোটন এবং নিউট্রন থাকে, কারণ এগুলাই যেহেতু বের হয়ে আসলো। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এর মধ্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে আরো কিছু তোমার কণা পাওয়া যায়, যেমন নিউট্রিনো, মেসন, এরকম। আচ্ছা, তো তারপর আমরা দেখছি প্রোটন। হোয়াট ইজ প্রোটন? তো প্রোটন আসলে ইলেকট্রনের তোমার ঠিক বিপরীত একটি চার্জ। যেমন ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এখন প্রোটনের চার্জটা কত? 1.6 × 10⁻19। আমি এটা নিয়ে আর আলাদা করে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নাই, তোমরা ইতিমধ্যে জানো এগুলো, যে প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। আমি একটা জিনিস বলে দেই, যেমন তোমাদেরকে এই তথ্যটা দিলে হয়তো একটু গোছানো হবে, যে প্রোটনের ভর হচ্ছে 1.672 × 10⁻27 কেজি। হ্যাঁ, আমরা ভুলে যাই অনেক সময়, একটু মনে রাখবো। আচ্ছা, এটা প্রোটনের ভর, আর ইলেকট্রনের চার্জের সমান আসলে প্রোটনের চার্জ 1.6 × 10⁻19 কুলম। তো শিক্ষার্থী বন্ধুরা
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছো দেখছি আমি, যে ভিডিও আটকে যাচ্ছে। আসলে আমি লাইভ ক্লাসে তোমাদের একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে কি, আমি একটু বলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছো দেখছি, লাইভ ক্লাসে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে হঠাৎ করে মাঝখান থেকে তোমার ভিডিওটা আটকে আটকে যেতে পারে। এটা যার যার ইন্ডিভিজুয়াল তোমার ওই পজিশনে নেটওয়ার্কের জন্য এটা হতে পারে, ঠিক আছে? যেমন ভিডিও ঠিক আছে, কিন্তু আমি যেখান থেকে দেখছি ওখানে হয়তো নেটের প্রবলেমের জন্য এরকম হতে পারে। আচ্ছা, এটা অবাক হওয়ার কিছু নয়, ভিডিও রেকর্ডের অবস্থায় থাকবে, তোমরা তোমাদের প্রশ্ন করে রাখতে পারো, পরবর্তীতে আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আর এখন যতটুকু দেখতে পারো সেটা থেকে রিসিভ করো তুমি। আচ্ছা, তো এখন তোমার নিউট্রন কাকে বলে? আমরা জানি যে হাইড্রোজেন নিউক্লিয়াস ব্যতীত, এখন চলে আসছি আমরা নিউট্রনে। হাইড্রোজেন নিউক্লিয়াস ব্যতীত অন্যান্য সকল নিউক্লিয়াস এই প্রাথমিক কণা দ্বারা তৈরি। হাইড্রোজেন নিউক্লিয়াস ব্যতীত অন্যান্য সকল তোমার এই প্রাথমিক কণা দ্বারা গঠিত। অন্যান্য সকল নিউক্লিয়াস এই প্রাথমিক কণা দ্বারা গঠিত। কি দ্বারা? নিউট্রন দ্বারা। তো এখন এই নিউট্রনের তোমার ভর কত, এটা যদি একটু জানা থাকে, নিউট্রনের ভর একটু তোমাদের জানা থাকলেও আমার কাছ থেকে একটু রিভিশন দিয়ে নাও। নিউটনের ভরটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি 1.674 × 10⁻27 কেজি। তো যাই হোক, নিউটন সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো। এবার চলো নিউক্লাইড। হোয়াট ইজ নিউক্লাইড? নিউক্লাইড হচ্ছে, আমি যদি এরকম ভাবে বলি, যে দুইটা নিউক্লিয়াসের মধ্যে যদি একটা প্রোটন সংখ্যা, আমি নিউক্লাইড সম্পর্কে বলছি, নিউক্লাইড দুইটা নিউক্লিয়াসের মধ্যে যদি একটা প্রোটন এবং একটা নিউট্রন সংখ্যা অভিন্ন থাকে বা একই থাকে, তখন এরা একই নিউক্লিয় প্রজাতির অন্তর্ভুক্ত নয়। তখন এরা একই নিউক্লিয় প্রজাতির অন্তর্ভুক্ত নয়, কিন্তু একটি নিউক্লিয় প্রজাতিকেই যে বলা হয় নিউক্লাইড। আচ্ছা, তো নিউক্লাইড সম্পর্কে আমাদের একটা ধারণা এসে পড়লো, যে দুইটা নিউক্লিয়াসের মধ্যে যদি একটা প্রোটন এবং একটা তোমার নিউট্রন সংখ্যা একই হয়ে যায় বা অভিন্ন হয়ে যায়, তখন দেখা যায় এরা একই নিউক্লিয় প্রজাতির অন্তর্ভুক্ত হবে না, কিন্তু একটা নিউক্লিয় প্রজাতিকেই বলা হয় নিউক্লাইড। তো তারপর দেখছো কিছু টপিক, আইসোটোপ, তোমাদের খুবই মজার কিছু টপিক, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। তো এই জিনিসগুলো তোমরা ধারণা নিয়ে এসেছো, আমার ধারণা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরবর্তী টপিকগুলো কিন্তু খুবই নজর কাড়া টপিক, তোমরা এগুলো সম্পর্কে ধারণা তোমাদের নিতেই হবে, কারণ এই টপিকগুলো থেকে পরীক্ষায় সরাসরি ম্যাথ থাকে এবং এগুলা বাস্তব জীবনেও জানার প্রয়োজন আছে। তো আইসোটোপ, আইসোটোন, আইসোবার পড়িয়েই আমি তার পরবর্তী সেই কাঙ্ক্ষিত তেজস্ক্রিয়তা টপিকটাতে আমি যাচ্ছি। আচ্ছা, আইসোটোপ কি? এখান থেকে একটা শর্টকাট তুমি মনে রাখবা, লাস্টে প আছে তার মানে প্রোটন সংখ্যা, লাস্টে ন আছে তার মানে নিউট্রন সংখ্যা, লাস্টে র আছে তার মানে ভর সংখ্যা, এরকম করে মনে রাখবা তুমি। তাহলে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অভিন্ন, সেটা হচ্ছে আইসোটোপ। আচ্ছা, তাহলে আমি একটা একটা করে এক্সাম্পল দিলে তোমাদের সম্ভবত বুঝতে সুবিধা হবে। যেমন আমি এরকম করে এক্সাম্পল দেই, যেমন কার্বন তোমার 13.6, কার্বন তোমার 12.6। এখন এখানে তুমি বুঝতেই পারতেছো যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অভিন্ন, এটাকে আমরা বলতে পারি আইসোটোপ। এক্সাম্পল হিসেবে নিলাম। তারপর আমি এক্সাম্পল হিসেবে এরকম করে নিতে পারি, ধরো আমি এরকম করে নিতে পারি, ধরো ক্যালসিয়াম, তারপর আমি কি কাকে নিতে পারি, পটাশিয়ামকে নিতে পারি। যেমন ক্যালসিয়াম 40, 20, 39, 19। এখান থেকে তুমি কি বুঝতেছো শিক্ষার্থী বন্ধুরা? এখান থেকে বুঝতেছো যে আইসোটোন তার মানে নিউট্রন সংখ্যা সমান, এদের বিয়োগফল সমান, এদের বিয়োগফল হচ্ছে নিউটন সংখ্যা। আমি প্রথমেই দেখিয়েছি এ থেকে জেড বিয়োগ করলে সেটা নিউটন সংখ্যা, সেটা কিন্তু এখানে সমান, তার মানে এটা হচ্ছে আইসোটোনের উদাহরণ। আইসোবার ভর সংখ্যার এক্সাম্পল, এটার এক্সাম্পল হিসেবে আমি তোমার জন্য নিতে পারি এরকম করে, ধরো আমি বলছি, ধরো নিউট্রন, সেটা নাইট্রোজেন 13.7 মোস্ট প্রবাবলি, হ্যাঁ। তারপর হচ্ছে কার্বন 13 তোমার 6। তো একটু তুমি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এখানে যে ভর সংখ্যা সমান, এখানে কিন্তু ভর সংখ্যা সমান আছে। তো ভর সংখ্যা সমান সেটা হচ্ছে আইসোবার। আর এখানে তোমার প্রোটন সংখ্যা সমান ছিল কিন্তু অভিন্ন ছিল কে? ভর সংখ্যা, এই জন্য এটাকে আইসোটোপ বলেছি। আচ্ছা, তো এখানে বলতেছি আমরা আইসোবার, তার মানে এখানে কি সমান? ভর সংখ্যা সমান।
এখানে কি নিউট্রন সংখ্যা সমান, তার মানে আইসোটোন। সহজে মনে রাখার বুদ্ধি কিন্তু এগুলাতে আছে। তো চলে যাও আমাদের কাঙ্ক্ষিত টপিক তেজস্ক্রিয়তা আমরা এখন পড়ব। তোমরা নিশ্চয়ই দেখছো আমরা এখন তেজস্ক্রিয়তাতে চলে আসছি। তো রেডি? এখন আমরা পড়ব কি তেজস্ক্রিয়তা। তারপর দেখতেই পাচ্ছ এর একক, তেজস্ক্রিয়তা কেন হয়, নানা রকম প্রশ্নের উত্তর আমরা এখন দিতে যাচ্ছি। আচ্ছা, তেজস্ক্রিয়তা মূলত কি? তেজস্ক্রিয়তাটা কি? তেজস্ক্রিয়তাটা হচ্ছে মূলত তেজস্ক্রিয়তা হচ্ছে কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে, কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে তোমার খুবই শক্তিশালী রশ্মি খুবই দ্রুত গতিতে যদি নির্গত হয়, কোনো একটি তেজস্ক্রিয় পদার্থ থেকে, তার মানে ইম্পর্টেন্ট একটা শব্দ আমরা পেয়ে গেছি অলরেডি, যে তেজস্ক্রিয় পদার্থ। এখানে রিমার্কেবল যে শব্দটা, তেজস্ক্রিয় পদার্থ। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ দুই রকমের, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। তো আমি দুটোরই এক্সাম্পল দিচ্ছি। তবে তেজস্ক্রিয়তা শব্দটা কি, এটা এই ঘটনাটা কি ঘটনা? সবসময় ফিজিক্সে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লাস্টে যদি ত আকারে তা থাকে সেটা একটা ঘটনা হয়। যেমন লাস্টে তোমরা অনেক পড়ে আসছো সান্দ্রতা, তারপরে এরকম আরো বেশ কিছু ঘটনা আছে যেখানে ত আকারে তা থাকলে মূলত বোঝায় এটা একটা ঘটনা। এটা জাস্ট এক্সাম্পল আমি বললাম, সবসময় হবে এরকম না। তো তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হচ্ছে এরকম একটা ঘটনা যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে খুব শক্তিশালী রশ্মি নির্গত হয়, কিন্তু সেটা খুব দ্রুত গতিতে। এই যে ঘটনা, এটাকেই আমরা বলে থাকি যে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয় পদার্থ থেকে তো নির্গত হইতে হবে এই রশ্মিটা, কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে তো এই রশ্মিটা নির্গত হইতে হবে। তাহলে তেজস্ক্রিয় পদার্থ কয় ধরনের হইতে পারে? প্রাকৃতিক এবং কৃত্রিম। তো তেজস্ক্রিয় পদার্থ দুই ধরনের হইতে পারে, প্রাকৃতিক এবং কৃত্রিম। আমি তোমাদেরকে এতটুকু একটা ইনফরমেশন দিয়ে রাখি, তেজস্ক্রিয়তা হচ্ছে মূলত একটা প্রাকৃতিক স্বতঃস্ফূর্ত ঘটনা। আচ্ছা, তো এই তেজস্ক্রিয়তার মধ্যে দুই রকমের তেজস্ক্রিয় পদার্থ থাকে যেখান থেকে রশ্মিগুলো নির্গত হয়, একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম। তো প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থগুলোর আমি যদি এক্সাম্পল দেই, এক্সাম্পল হিসেবে যদি নিয়ে আসি, যেমন ধরো প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থগুলো হচ্ছে, যেমন ধরো তোমার ইউরেনিয়াম 238, তোমার কত 235 যদি নেই আমি 235, তারপরে এটা হচ্ছে তার ভর সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। তারপরে তোমার বলতে পারি আমি রেডিয়ামের 226 হচ্ছে ভর সংখ্যা, 88 হচ্ছে পারমাণবিক সংখ্যা। তারপর আমি থোরিয়াম বলতে পারি, থোরিয়ামের 232 হচ্ছে ভর সংখ্যা এবং তোমার 90 হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো এগুলো এক্সাম্পল হিসেবে আমি নিতে পারি যে এগুলো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ। আচ্ছা, প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্তভাবে যে সকল পদার্থ থেকে রশ্মি নির্গত হয় সেই সকল পদার্থকে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ বলে। এক্সাম্পল হিসেবে আমরা এগুলো নিতে পারি। সাধারণত 82 বা এর থেকে বেশি পারমাণবিক সংখ্যা যে সকল মৌলের, সেগুলোকে আমরা তোমার প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ হিসেবে বিবেচনা করতে পারি। আমি শুরুতেই বলে নিয়েছি তেজস্ক্রিয়তা হচ্ছে একটা প্রাকৃতিক স্বতঃস্ফূর্ত একটা ঘটনা। আচ্ছা, তো প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থগুলোকে আমরা কোন সকল মৌলকে আমরা বলবো এগুলো প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ? যাদের পারমাণবিক সংখ্যা মোটামুটি 82 এবং এর থেকে ওপরে, তাদেরকে আমরা প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ হিসেবে গণ্য করতে পারি। এবার চলে যাও কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ। তুমি কোনো একটা কণাকে তোমার উচ্চ বেগ দিয়ে, অনেক উচ্চ বেগ দিয়ে তুমি তেজস্ক্রিয় পদার্থে পরিণত করতে পারবা। সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থের এক্সাম্পল হিসেবে আমি তোমাদের সামনে কয়েকটা জিনিস নিয়ে আসতেছি। যেমন হইতে পারে সেটা কার্বন। হ্যাঁ, কার্বন ভর সংখ্যা হচ্ছে 14, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, 17 অক্সিজেন, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তো কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থগুলোকে তুমি কিভাবে প্রকাশ করবা? এরকম হতে পারে যে কোনো মৌলকে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বাইরে থেকে, কোনো মৌলকে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বাইরে থেকে অনেক উচ্চ বেগ দিতে হবে। তারপর এটাকে তুমি
তেজস্ক্রিয় মৌলে পরিণত করতে পারবা, কিন্তু সেটা তখন হয়ে যাবে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। সেক্ষেত্রে যে সকল পদার্থকে তুমি এই ঘটনাটা করলা এদেরকে তুমি কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ বলতে পারো। আচ্ছা, তাহলে এখন তেজস্ক্রিয় পদার্থ দুই রকমের হইতে পারে। এই তেজস্ক্রিয় পদার্থ থেকেই তোমার খুব দ্রুতগতি সম্পন্ন অনেক শক্তিশালী রশ্মি নির্গত হওয়ার যে ঘটনা, দ্যাট ইজ কল তেজস্ক্রিয়তা। এর একক সম্পর্কে একটু ধারণা দিই তোমাদের। এর একক সম্পর্কে ধারণা দেই। এর একক বলতে গেলে আসলে দুইটা একক। তেজস্ক্রিয় পদার্থের একক হচ্ছে দুইটা, তোমার একটা হচ্ছে কুরি, একটা হচ্ছে ব্যাকরেল। এসআই একক যদি আমি বলতে চাই তাহলে সেটা বলতে হবে ব্যাকরেল। আর আরেকটা একক আছে সেটা হচ্ছে কুরি। আচ্ছা, সেটা হচ্ছে কুরি। আচ্ছা, দুইটা একক। আচ্ছা, তো এখন 1 কুরি সমান কত? 1 কুরি সমান হচ্ছে 3.7 × 10⁻10 বিয়োজন পার সেকেন্ড। বিয়োজন পার সেকেন্ড। অর্থাৎ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ 1 কুরি, তুমি বলবা যে প্রতি সেকেন্ডে এত সংখ্যক 3.7 × 10⁻10, প্রতি সেকেন্ডে যদি 3.7 × 10⁻10টি তোমার পরমাণুর এত সংখ্যক পরমাণুর ভাঙনকে বিয়োজন, দ্যাট মিনস বুঝতেই পারতেছো, প্রতি সেকেন্ডে এত সংখ্যক পরমাণুর ভাঙনকে তোমার 1 কুরি বলা যায়। আচ্ছা, তো এটা আসলে ভ্যালুটা অনেক বড়। এটাকে মিলি কুরি, মাইক্রো কুরি এরকম ভ্যালুতে নিয়ে যাওয়া যায়। 1 মিলি কুরি, 1 মাইক্রো কুরি, এই ভ্যালুগুলোতে এটাকে কনভার্ট করা যায়। যেমন 3.7 × 10⁻7 বিয়োজন পার সেকেন্ড, এটাকে বলতে পারো 1 মিলি কুরি। তারপর 3.7 × 10⁻4 এটাকে তুমি বলতে পারো যে এত বিয়োজন পার সেকেন্ড, এটাকে বলতে পারো মাইক্রো কুরি। তো আলটিমেটলি কুরির ভ্যারিয়েশনগুলো তুমি দেখেছো। এসআই একক কিন্তু ব্যাকরেল, তার মানে আমরা তেজস্ক্রিয়তার একক সম্পর্কে অবগত হলাম। এখন আমরা জানবো তেজস্ক্রিয়তা কেন হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তেজস্ক্রিয়তা কেন হয় আসলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আজকের ক্লাসে জানার মতো একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি বলতে পারো যে তেজস্ক্রিয়তা কেন হয়। আচ্ছা, একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে প্ল্যান করেছিলাম আজকের ক্লাসে যেই টপিকগুলো আমরা পড়ব সেগুলোর প্রায় শেষের দিকে কিন্তু কিছু ক্যালকুলেটিভ তথ্য এখন আমরা দিব। এখন দেখো তেজস্ক্রিয়তা কেন হয়। আমরা জানি ইতিমধ্যে শিক্ষার্থী বন্ধুরা যে হাইড্রোজেন ছাড়া বাকি সব মৌলের নিউক্লিয়াসে তোমার প্রোটন এবং নিউট্রন থাকে। আমরা জানি হাইড্রোজেন ছাড়া বাকি সব মৌলের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। তো এই প্রোটন এবং নিউট্রনকে যোগ করে কিন্তু ভর সংখ্যা হয়, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি নিউক্লিয়াসের সংকেতের মধ্যে। তো আমি তোমাকে একটা জিনিস বলি, এই যে নিউট্রন, এই নিউট্রন সংখ্যা যদি কম বা বেশি হয়, এই নিউট্রনের ভ্যালু যদি কম, যার জন্য আসলে তেজস্ক্রিয়তা হয়, মানে অতি উচ্চ বেগ সম্পন্ন শক্তি তোমার নিঃসৃত হয় তোমার যে সকল মৌল থেকে, এই যে ঘটনাটা ঘটলো, এটা আসলে কেন হয়? মূলত কারণটা হচ্ছে নিউট্রনের সংখ্যাটা যখন কম বা বেশি হয়ে যায় তখন দেখা যায় ওই মৌলটা তোমার আনস্টেবল হয়ে যায়, অস্থির হয়ে যায়। হ্যাঁ, কম বা বেশি হলে তখন সেটা আনস্টেবল অথবা অস্থির হয়ে যায়। তো এই যে আমরা জানি যে কোনো পদার্থ তোমার অস্থিরতা থেকে, আনস্টেবল থেকে তোমার স্থির বা স্টেবল হইতে চায়, এটা আমরা জানি। স্থির বা স্টেবল হইতে চায়, এটা আমরা জানি। তো কখন অস্থির বা আনস্টেবল হয়ে যায় কোনো একটা মৌল? যখন তার নিউট্রনের সংখ্যা কম বা বেশি হয়ে যায়, তখন সেটা অস্থির বা আনস্টেবল হয়ে যায়। কিন্তু যে কোনো কণায় বা যে কোনো পদার্থ আমরা জানি যে স্থির বা স্টেবল হইতে চায়, আনস্টেবল থেকে স্টেবল হইতে চায়, মানে অস্থির থেকে স্থির হইতে চায়। তো যখন সে স্থির হইতে চায় তখন সে তার ভেতর থেকে কিছু কণাকে নির্গত করে দেয়, কিছু কণাকে খুব দ্রুত গতিতে, অনেক উচ্চ শক্তি সম্পন্ন কিছু কণাকে সে বের করে দেয়, নির্গত করে দেয়। তো তখন দেখা যায় নির্গত করে ওই মৌলটা স্থির হয়
এবং অতেজস্ক্রিয় মৌলে পরিণত হয়। অতেজস্ক্রিয় মৌলে পরিণত হয়, অতেজস্ক্রিয় হয়। আচ্ছা, তার মানে তার তেজস্ক্রিয় ঘটনাটা কখন হলো? যখন সে অস্থির হয়ে গেল, নিউটনের সংখ্যা কম বা বেশি হয়ে গেল, তখন সে তেজস্ক্রিয় হয়ে গেছে এবং সে কিন্তু তার ভেতর থেকে রশ্মি বের করে দিছে, নির্গত করে দিছে, এবং করার পরে সে স্থির হয়েছে বা স্টেবল হয়েছে। তার মানে সে অতেজস্ক্রিয় মৌলে পরিণত হয়েছে। তো মূলত তেজস্ক্রিয়তা এই জন্য হয়, স্পেসিফিক কারণ হচ্ছে নিউটনের সংখ্যা কম বা বেশি হলে। তো এই যে আমি তোমাকে ঘটনাটা বিবরণ দিলাম, খুব সহজে এক্সপ্রেস করলাম, আসলে এটাই হয়তো একটু বিস্তর করে তোমার বিস্তারিতভাবে ঘটনাটা ঘটে, তবে বেসিকটা এই ছোট জিনিসটাই। আচ্ছা, তো তেজস্ক্রিয়তা কেন হয় আমরা বেসিকটা বুঝে ফেলেছি মোটামুটি। এখন আমি একটু তোমাদেরকে দেখতে চাই, তোমরা এখানে আছো তো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে। থ্যাংক ইউ, তোমরা ক্লাস করতে থাকো। ওকে, তাহলে এই জন্য তেজস্ক্রিয়তা হয়। আচ্ছা, এখন আমি কিন্তু মাঝখানে একটা কথা বলেছি যে আনস্টেবল থেকে স্টেবল যখন হতে চাচ্ছিল, অস্থির থেকে যখন স্থির হইতে চাচ্ছিল, তখন সে তার ভেতর থেকে কিছু কণাকে নির্গত করে দেয় বা বের করে দেয়। তাহলে এই কণাগুলো কি, কাদেরকে সে বের করে দেয়, এরকম যদি প্রশ্ন আসে, তাহলে আমি দেখো এখানে 3টা ভ্যালু লিখে রাখছি। আমরা মোটামুটি তেজস্ক্রিয়তা এর একক পড়ে ফেলছি, তেজস্ক্রিয়তা কেন হয় পড়ে ফেলছি। আলফা, বিটা, গামা এই রশ্মিগুলোকে, এই রশ্মির আকারে এই কণাগুলোকে সে বের করে দেয়। আচ্ছা, তার মানে 3টা রশ্মির আকার আমরা বলতে পারি, আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি। এই 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 কণাগুলোকে, এই রশ্মিগুলোকে, এই রশ্মিগুলোর আকারকে সে তোমার বের করে দেয়, এই কণাগুলোকে বের করে দেয়। আচ্ছা, তারপর সে স্থির হয় বা স্টেবল হয়। তাহলে 3টা আকার, যেমন আলফা কণা, বিটা কণা, গামা কণা, গামা রশ্মি। আমি যদি একটা এক্সাম্পল দেই, যে কোনো একটা মৌল থেকে মৌলটা তেজস্ক্রিয় হয়ে গেছে, সে অতেজস্ক্রিয় মৌলে পরিণত হতে চায়, সে আলফা কণা যদি নির্গত করে, কি ঘটনাটা হয় আমি যদি দেখাইতে চাই। যেমন মনে করো আমি এরকম করে যদি বলি যে রেডিয়ামের ভর সংখ্যা হচ্ছে কত, 226, রেডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 88। তো এখান থেকে আমরা যদি এরকমভাবে এক্সপ্রেস করি যে রেডিয়ামের ভর সংখ্যা এত, পারমাণবিক সংখ্যা এত, তো এই রেডিয়াম থেকে একটা আলফা কণা, তোমরা ইতিমধ্যে কি জানো কিনা আমি ঠিক জানি না, যে আলফা কণা হচ্ছে মূলত হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা। তার মানে এটাই হচ্ছে আলফা কণা। যদি তুমি এই আলফা কণাটাকে বের করে দিতে চাও, যদি তুমি এই আলফা কণাটাকে বের করে দিতে চাও, তাহলে একটু লক্ষ্য করো, তোমার দেখতেই পারতেছো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 আর ভর সংখ্যা হচ্ছে 4। তাহলে আলটিমেটলি এই ঘটনাটা কি বোঝাচ্ছে? তুমি রেডিয়াম থেকে হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণাকে বের করে দিতে চাও, এই কণাটা বের করে দিতে চাও, তাহলে নতুন একটা মৌলের সৃষ্টি হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো রেডিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল 88, এখান থেকে যদি 2টা পারমাণবিক সংখ্যা চলে যায়, তার মানে নতুন যে ভ্যালুটা হবে পারমাণবিক সংখ্যার, সেটা হবে 86। রেডিয়ামের ভর সংখ্যার ভ্যালুটা ছিল 226, হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4। এটাকে তো তুমি বের করে দিচ্ছ, এই হিলিয়াম নিউক্লিয়াস মানেই হচ্ছে আলফা কণা, এটাকে তুমি বের করে দিচ্ছ। তাহলে 226 থেকে 4 যদি বের করে দাও, সেক্ষেত্রে কি হবে, 232। তো আমি বলতে পারি তোমার হিলিয়াম বা নিউক্লিয়াস বা আলফা কণাটাকে বের করে দেওয়ার ফলে যে নতুন ভ্যালুটা ক্রিয়েট হইলো, সেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 232, সেটার ভর সংখ্যা হচ্ছে কত, 86। সরি, ভর সংখ্যা হচ্ছে 232, পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 86। তাহলে এই মৌলটা কি হবে? এটার নাম হচ্ছে, তোমরা কি কেউ বলতে পারবা? তোমরা কেউ বলতে পারবা? আমি দেখি একটু, আমার সাথে রেসপন্স করো তো, এটা কি মৌল হইলো, কেউ বলতে পারো কিনা? আমি একটু দেখতে চাই এটা কি মৌল হলো। রেডিয়াম থেকে একটা আলফা কণা বাদ দেওয়ার ফলে নতুন যে ক্রিয়েশনটা, ভর সংখ্যা হচ্ছে 232 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 86। আমি দেখতে চাই তোমাদের কাছ থেকে আনসারটা, যে এটা কি, এই মৌলটা কি, আমি একটু দেখতে চাই। আমি জাস্ট আফটার 2 মিনিটস, আফটার 30 or 40 সেকেন্ডস আমি দেখতে চাই কতগুলো কমেন্ট পড়েছে যে এটা এই মৌলটা কি হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা মোটামুটি তেজস্ক্রিয়তা কেন হয়, তারপর তেজস্ক্রিয় হয়ে সে কি করে, কাকে নির্গত করে, এই জিনিসগুলো দেখলাম। এখন ফাইনালি যে টপিকটা, সেটা হচ্ছে এই তেজস্ক্রিয় ঘটনাটা ঘটার সময় তেজস্ক্রিয় ক্ষয় হয়, সেটা কেমন, সেটা একটু আমরা দেখতে চাই। তো সেটা একটু আমরা দেখতে চাই যে তেজস্ক্রিয় ক্ষয়টা কিভাবে হয়। তো এখন তেজস্ক্রিয়তা আবিষ্কারের প্রায় 3 বছর পর
দুইজন বিজ্ঞানী হচ্ছে এলস্টার ও গাইটেল। তেজস্ক্রিয়তা আবিষ্কারের প্রায় 3 বছর পর দুইজন বিজ্ঞানী এলস্টার ও গাইটেল ওনারা লক্ষ্য করেছেন যে তেজস্ক্রিয়তা সময়ের সাথে সাথে আস্তে আস্তে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তেজস্ক্রিয়তা কমে যায়। তো এই জিনিসটা আসলে মূলত তেজস্ক্রিয় ক্ষয়। তো সেটা আমরা ম্যাথমেটিক্যালি যদি একটু পড়তে পারি তাহলে হয়তো আমাদের ভালো লাগবে। তোমরা কি আমার কথা কেউ শুনছো? মানে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, তো আমি দেখতে চাই তোমরা প্রশ্নটির উত্তর করেছো কিনা। রেডন আমি দেখতে পাচ্ছি। পিকে বিল্লাল বলছো, বৈশাখী বলছো, শাহিন, মৃধা বলছো, রেডন, থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই একটু রেসপন্স লাইভ ক্লাসে তোমাদের এই একটু রেসপন্স একটা টিচারের জন্য কতটুকু ইন্সপাইরেশন তুমি এটা বিশ্বাস করতে পারবে না। আচ্ছা, তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক দোয়া। এটা হচ্ছে কি রেডন। এখন আমি তোমাদেরকে তেজস্ক্রিয় ক্ষয়টা একটু দেখাবো এবং আজকের ক্লাসের সর্বশেষ টপিক, এবং তুমি বলতে পারো ম্যাথমেটিক্যাল কোনো লজিক যদি বলো তুমি এই তেজস্ক্রিয় ক্ষয় টপিকটার মধ্যে আছে। তো আমি যদি সেটা দেখিয়ে ফেলি একটু, চলো। ধরো টি ইজ ইকাল টু 0 সময়ে, মানে সময় অতিবাহিত হয় নাই, সময় গণনার শুরুতে তোমার এই একদম ঠিক সময় গণনার শুরুতে আমি ধরে নিলাম যে অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে n0। আচ্ছা, তো সময় তোমার গণনা করে যখন কিছুটা সময় অতিবাহিত হইল তখন অক্ষত পরমাণুর সংখ্যা আমি ধরে নিলাম n। তার মানে আমি বলার চেষ্টা করছি আসলে আদি পরমাণুর সংখ্যা হচ্ছে মূলত n0 আর অক্ষত পরমাণুর সংখ্যা সেটা হচ্ছে কত, n। যদি তাই হয় আমরা এখান থেকে একটা জিনিস স্পষ্ট, আমরা এরকমভাবে বলতে পারি যে অতি ক্ষুদ্র, আমি একটু এপাশে লিখি, যে অতি ক্ষুদ্র সময় ব্যবধানে এই যে পরমাণুর ভাঙনের যে হার, এটা হচ্ছে মূলত এই অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। আমরা ধরেই নিয়েছিলাম অক্ষত পরমাণু সংখ্যা হচ্ছে, আমি একটু লিখে দিলে সম্ভবত তোমাদের জন্য খুব বেশি ভালো হবে। অক্ষত পরমাণুর সংখ্যা এটা হচ্ছে n, আর এটা হচ্ছে n0 হচ্ছে আদি পরমাণুর সংখ্যা। আচ্ছা, তো এই অক্ষত পরমাণুর সংখ্যা কার সমানুপাতিক, এই যে পরমাণুর ভাঙনের যে হার, এটাই হচ্ছে আসলে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। তো এখানে সামনে একটা মাইনাস হইতে পারে কারণ সময় যত অতিবাহিত হচ্ছে এটা ভাঙনের হারটা আস্তে আস্তে কমে আসতেছে। আচ্ছা, তো এই জন্য ঋণাত্মক চিহ্নটা আমি বসাতে পারি। এখন ফাইনালি তোমাকে এখান থেকে একটা সমানুপাতিক ধ্রুবক এনে যদি আমি দেখাই দেই, তাহলে সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে ল্যামডা, সাথে তো n রয়ে গেছে। তো এখান থেকে আমি যদি ল্যামডার ভ্যালুটা বের করতে চাই, একটু দেখো হোয়াট ইজ ল্যামডা। ল্যামডা হচ্ছে এখানে ক্ষয় ধ্রুবক, এটাকে অবক্ষয় ধ্রুবকও বলা হয়ে থাকে। তো একটু লক্ষ্য করো, এই ল্যামডা সমান সমান আমরা বলতে পারি এরকম করে যে dn ভাগ dt, নিচে হচ্ছে কত, n। আচ্ছা, মাইনাসটা ধরো এখানে, মাইনাস আপাতত যদি আমি অ্যাভয়েড করি কোনো প্রবলেম নাই। মাইনাসটা কেন তোমাকে আমি বলেছি, সময় যাওয়ার সাথে সাথে আসলে পরমাণুর ভাঙনের হারটা কমতে থাকে। আচ্ছা, তো এখন এখান থেকে লক্ষ্য করো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা n ইকুয়াল যদি 1 বলি তাহলে ল্যামডা ইকুয়াল আমরা বলতে পারি dn ভাগ dt। তো কখন, যদি n ইকুয়াল আমরা 1 বিবেচনা করি। এই যে একটা চমৎকার জিনিস আমরা এখানে পেলাম, n ইকুয়াল যখন আমরা 1 বিবেচনা করব তখন ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি dn ভাগ dt। আমি তোমাদেরকে বলেছি নিশ্চয়ই ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট তোমার একটা কি বলে রাশি, অবক্ষয় ধ্রুবক। তো অবক্ষয় ধ্রুবককে তুমি কিভাবে প্রকাশ করবে? অবক্ষয় ধ্রুবককে তুমি এভাবে বলতে পারো যে একটা পরমাণুর একক সময়ে ভাঙনের যে সম্ভাব্যতা, এটাকে তুমি বলতে পারো অবক্ষয় ধ্রুবক। আচ্ছা, এবার অবক্ষয় ধ্রুবকের যে তোমার একক, সেটাকে কিন্তু পার সেকেন্ড বলতে হবে। পরীক্ষায় থাকতে পারে, বছরে, দিনে, নানান রকম কনভার্ট থাকতে পারে। এটার একক এই সমীকরণ থেকেই, যেই সমীকরণে অবক্ষয় ধ্রুবকের জন্ম হয়েছে সেখান থেকে কিন্তু তুমি এককটা বের করতে পারো, পার সেকেন্ড। আচ্ছা, তো এখন এই জিনিসটাকে যদি আমি একটু ভিন্নভাবে লিখতে চাই,
আমি যদি আসলে এই অক্ষত পরমাণুর সংখ্যা এবং আদি পরমাণুর সংখ্যার রিলেশনে কোনো লজিক বের করতে চাই, তাহলে তোমরা একটু লক্ষ্য করবে এই জিনিসটাকে যদি আমি একটু গুছিয়ে লিখি, তাইলে আমি এমন করে বলতে পারি এটাকে যে dn ভাগ n, এরকম করে বলতে পারি dn ভাগ n সমান সমান, আমি বলতে পারি মাইনাসটাকে আমি অ্যাভয়েড করবো, রেখে দিব, আচ্ছা ঠিক আছে মাইনাসটা রেখে দিই, মাইনাস ল্যামডা ডিটি, আমি কিন্তু এরকম করে বলতে পারি। আচ্ছা এখন এটাকে তো আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারি, এটাকে আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারি। তো একটু লক্ষ্য করো, ইন্টিগ্রেশনের সময় অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে চলকটা কি, আসলে চলকটা কি, চলকের উপর বেস করে লিমিটটা হবে। যেমন এখানে অক্ষত পরমাণুর সংখ্যা, তার মানে আমি আদি পরমাণুর সংখ্যা থেকে আমি যেতে চাই অক্ষত পরমাণুর সংখ্যা পর্যন্ত, আমার লিমিটটা এতটুকু। এখানে লিমিটটা হচ্ছে 0 থেকে আমি একটা টাইম অতিবাহিত করেছি, আমার চলক যেহেতু টাইম, লিমিটটা ওইভাবে দিলাম। এখন আমি তোমরা সূত্র জানো কিনা আমি জানি না, কিন্তু আমি একটু বলে দেই যে ইন্টিগ্রেশন 1/x dx সমান সমান সরাসরি লজিক আছে ln x। ইন্টিগ্রেশন 1/x dx সমান সমান সরাসরি লজিকটা কি ln x। তাহলে ইন্টিগ্রেশন 1/n dn সমান সমান কি হবে তোমরা বলে ফেলো তো দেখি। এটা হবে ln n। আচ্ছা লিমিটটা বসিয়ে দিলাম n নট n। আমার মনে হয় একটু বুদ্ধি করে তোমরা এখন যেই লেভেলে পড়াশোনা করছো, তোমাদেরকে দুই একটা লাইন শর্ট করে দিলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে n মাইনাস n নট। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, স্যার ইন্টিগ্রেশন করে সেখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিয়েছে। আচ্ছা এখন মাইনাস থেকে গেল, মাইনাস তোমার ইন্টিগ্রেশন যদি আমি এখানেও করে দিই, ইন্টিগ্রেশন ডিটি সমান সমান ল্যামডা তো কনস্ট্যান্ট, তোমরা সবাই জানো ল্যামডা তো কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন ডিটি সমান সমান কত হবে টি। তাহলে আপার লিমিট বসিয়েছি টি এর জায়গায় একবার টি মাইনাস 0, লোয়ার লিমিটও বসিয়ে ফেলেছি। তোমরা নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেছো। এখন একটু লক্ষ্য করো ফাইনালি যে লাইনটা, সেটা হচ্ছে ln n ভাগ n নট, এরকম একটা লাইন হবে, আর এখানে হবে মাইনাস ল্যামডা টি। তো এই লনকে যদি আমরা তুলতে চাই, তোমরা যারা ম্যাথমেটিক্সে একটু দক্ষ তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, লনকে তুলতে গেলে আমাদেরকে ই কানেক্ট করতে হবে, দুই পাশেই ই দিতে হবে, দুই পাশেই ই দিতে হবে। তাহলে ই লন সমান সমান তো 1, দ্যাট মিনস n ভাগ n নট। আর এখানে যদি এটাকে নিয়ে আসি টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝেছো, ম্যাথমেটিক্সে অবশ্যই করেছো, আর যারা করো নাই তারা একটু সূচক লগারিদম এই টপিকগুলো আবার একটু দেখে নিবা। আমি বলছি ই কানেক্ট করেছি দুই পাশে, তো লন ই সমান সমান তো 1, আর এখানে এইটা তো থেকেই যাচ্ছে। তো এই লাইনটাকে ফাইনালি আমরা লিখতে পারি, আমি যদি এই লাইনটাকে একটু গুছিয়ে এখানে লিখি, তাহলে বলতে পারি n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। হ্যাঁ, খুবই কাঙ্ক্ষিত লাইন। যেই সমীকরণের প্রত্যেকটা রাশি আমাদের পরিচিত, অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে n, আদি পরমাণুর সংখ্যা হচ্ছে n নট, ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক, টি হচ্ছে টাইম। তো এখন যে কোনো একটা ভ্যালু এখান থেকে যদি আমাদেরকে চায় পরীক্ষার মধ্যে, আমাদের কাছে অক্ষত পরমাণুর সংখ্যা চাইতে পারে, আদি পরমাণুর সংখ্যা চাইতে পারে, টাইম চাইতে পারে, অবক্ষয় ধ্রুবক চাইতে পারে, আমরা কিন্তু এগুলো এখান থেকে বের করে দেখতে পারবো। তো আলটিমেটলি তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা আমরা দেখলাম, সেখানে অবক্ষয় ধ্রুবক নামে একটা ধ্রুবক পেয়েছি এবং একটি এস্টাবলিশড একটা সমীকরণ পেয়েছি, যেটাতে আমরা ম্যাথ করতে পারবো, প্রচুর ম্যাথ করতে পারবো, তোমরা একটু চেক করে দেখবা। আচ্ছা এখন আমাদের টার্গেটটা কিন্তু আজকে আমরা ফিল আপ করেছি। যারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো তারা ঠিক যেই জায়গায় ছিলে সেই জায়গা থেকে একটু আপডেট হয়েছো, তোমাদের বুদ্ধিটা একটু বাড়ছে। আর যারা দেখো নাই বা যারা এরকম চিন্তা করো যে ক্লাস হচ্ছে, আচ্ছা রেকর্ডেড তো আছেই, পরে দেখে নেব, ফাইনালি দেখা যায় আমাদের ক্লাসের সংখ্যা হয়ে গেছে অ্যাবাউট 500, 500 ক্লাস রেকর্ডেড হয়ে আছে। তুমি 500 ক্লাস একসাথে দেখতে পারবা? একটা দেখার সময় তোমার মনের মধ্যে যখন এই চিন্তা আসে, আচ্ছা পরে দেখবো না, তার মানে এই পরে কিন্তু একদম শেষ, এই পরে কিন্তু আর তোমার জীবনে ফিরে আসবে না। তার মানে ঠিক যখনকার কাজটা তখনই করে ফেলতে হবে। তোমার উচিত ছিল বা এখনো উচিত হবে ঠিক যখন স্যাররা লাইভ ক্লাসগুলো নিচ্ছে তখনই দেখে শেষ করে ফেলা। অথবা ইন্টারনেট জনিত যদি কোনো সমস্যা থাকে যে স্যার লাইভে দেখলে একটু এমবি বেশি কাটে, আমি একটু পরে দেখে নেব, হ্যাঁ তুমি পরে দেখে নিও, কিন্তু আমার কথা হচ্ছে দেখে নিও, কিন্তু একবারে 100 ক্লাস জমায় রাখছো, একদিন বসলাম মাথায় তেল দিয়ে যে স্যার আজকে তো 100 ক্লাস দেখবো আমি, তুমি তো পারবা না, কারণ মানুষের তো লিমিটেশন আছে।
মানুষের ব্রেনের লিমিটেশন আছে। একটা কাজ মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে পারে, তুমি একসাথে 100 200 300 ক্লাস দেখতে পারবা না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক শুভকামনা এবং অনেক দোয়া। এই টপিকগুলো তোমরা নিশ্চয়ই ক্লিয়ার করবে। পরবর্তী ক্লাসে আরও কিছু ইম্পর্টেন্ট টপিক চলে আসবে, অর্ধায়ু আছে, আরও চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো নিয়ে স্যাররা তোমাদের সাথে আলোচনা করবে। এবং ফাইনালি আমরা 2-1টি গাণিতিক সমস্যার ক্লাস নিয়ে আমাদের চ্যাপ্টার শেষ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সময় মতো ঠিকঠাক পড়াশোনাটা করে ফেলবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।